যে ফজলুর রহমান ভাই সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাথে গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে না এতক্ষণে যে ফজলুর রহমান কোথায় কোথায় মিথ্যা কথা বলেছে এবং তিনি যে একজন মূলত বেশি কথা বলা লোক। ফজলুর রহমান কোনো কোম্পানির কমান্ডার তো ছিলেনই না, বরং ট্রেনিং নেয়ার পর তিনি কোনোদিন রাইফেল হাতে নিয়ে যুদ্ধই করেননি। ফজলুর রহমান সাহেবের মুক্তিযোদ্ধার চেয়েও সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ছিলেন মুজিব বাহিনীর বা বিএলএফ এর সদস্য। সংসদে এই ধরনের আলোচনা করে আমাদের সংসদে প্রতি মিনিটে বলা হয় 2 লক্ষ টাকা করে খরচ করা হয়। এগুলোর জন্য কি এই সংসদটা বসে? আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, এবারে কঠিনভাবে ফেঁসে গেল ফজলুর রহমান ওরফে ফজা পাগলা। নাম অনেকেই দিয়ে থাকেন। এই ফজা পাগলা উপাধি যারা দিয়েছেন আমি মনে করব তারা সঠিক উপাধিটাই দিয়েছেন। ফজলুর রহমান সাহেব অবশেষে কঠিনভাবে ফেঁসে গিয়েছে। তার মুখোশ উন্মোচন হয়েছে। সে যে এতদিন যাবৎ যে মুক্তিযোদ্ধার ঢাল ঢোক পিটিয়ে এসেছে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে সত্যিকার অর্থে সে একজন ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ পাওয়া গেছে। সত্যিকার অর্থে সে কোনো মুক্তিযোদ্ধাই নয়। যে মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে মুক্তিযোদ্ধার নাম বেছে যে খাওয়া ব্যক্তি ফজলুর রহমান, তার আসল রূপ অবশেষে বেরিয়ে আসলো। সে কি সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা? সে কি সত্যিকার অর্থেই যুদ্ধ করেছে দেশের জন্য, নাকি ফজলুর রহমান ভুয়া মুক্তিযোদ্ধা, নামধারী মুক্তিযোদ্ধা? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখব একটা প্রতিবেদন এবং বিশ্লেষণ, তারপরে কথা বলবো। চলুন দেখে আসি ফজলুর রহমান যে এতদিন গলা বাজিয়ে বলে আসছে সে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, আসলে কি সে মুক্তিযোদ্ধা নাকি নামমাত্র ভুয়া মুক্তিযোদ্ধা? তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যাচার তো স্রেফ একটা ট্রেলার। যিনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করে মঞ্চ কাঁপাচ্ছেন, সেই ফজলুর রহমানের কাঁধেই নাকি সওয়ার হয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা আবারও দেশে ফেরার দুঃস্বপ্ন দেখছেন। আর এদিকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিএনপিরও একটা অংশ এই বহুরূপী লোকটিকে পেয়ে মহা উল্লসিত। কিন্তু কে এই ফজলুর রহমান? তার পেছনের অন্ধকার ইতিহাস জানলে আপনি শিউরে উঠবেন। যে মানুষ নিজের প্রথম স্ত্রীর সাথে চরম বেইমানি করতে পারে, নিজের জন্ম দেওয়া সন্তানকে সম্পত্তির অধিকার থেকে আজীবনের জন্য বঞ্চিত করতে পারে, তিনি আবার কিসের জনদরদী নেতা, কিসের মুক্তিযোদ্ধা? আজ আমরা এই তথাকথিত আদর্শিক নেতার মুখোশ এমনভাবে টেনে ছিঁড়ব যা দেখে আপনিও বলবেন, রাজনীতির নামে আর কত কাল এমন জঘন্য প্রতারণা দেখবে এই দেশ? জানা যাক এই ফজলুর রহমানের সবচেয়ে বড় পরিচয়। তিনি নিজেকে কোম্পানির কমান্ডার হিসেবে দাবি করে সংসদে বুক ফুলিয়ে কথা বলেন, কিন্তু তার এই দাবির মুখে রীতিমতো ছাই ঢেলে দিয়েছেন ৭১-এর ঘাতক বইয়ের লেখক এবং কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার। আইয়ুব বিন হায়দার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে স্পষ্ট জানিয়েছেন, ফজলুর রহমান কোনো কোম্পানির কমান্ডার তো ছিলেনই না, বরং ট্রেনিং নেয়ার পর তিনি কোনোদিন রাইফেল হাতে নিয়ে যুদ্ধই করেননি। ফজলুর রহমান সাহেবের মুক্তিযোদ্ধার চেয়েও সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ছিলেন মুজিব বাহিনীর বা বিএলএফ এর সদস্য। আর এই মুজিব বাহিনীর ইতিহাস কি? ইতিহাস ঘাটলে দেখা যায় মুক্তিযুদ্ধের সময় এই মুজিব বাহিনী একজন পাক বাহিনীর সদস্যকেও খতম করার ফুরসত পায়নি, উল্টো তারা নির্মমভাবে অনেক প্রকৃত সম্মুখ সারির মুক্তিযোদ্ধাকে খতম করেছে। আর স্বাধীন দেশে এই মুজিব বাহিনীর সদস্যরাই পরবর্তীতে রূপ নেয় সেই কুখ্যাত রক্ষী বাহিনীতে। ফজলুর রহমান সাহেবও সেই বিএলএফ এর একজন সক্রিয় সদস্য ছিলেন। আইয়ুব বিন হায়দার আক্ষেপ করে তার রাজনৈতিক চরিত্র সম্পর্কে বলেন, এই লোক একবার আওয়ামী লীগ, একবার গামছা, একবার টেলিভিশন, আর এখন আবার ধানের শীষে ভর করেছে। এরপর সে নির্লজ্জের মতো সম্পূর্ণ মিথ্যা কথা বলে। যে লোক রাজনৈতিক মঞ্চে এত বড় বহুরূপী এবং সুবিধাবাদী, ব্যক্তিগত জীবনে তিনি কেমন? এই তথাকথিত মহান যোদ্ধার পারিবারিক একটি চরম নিষ্ঠুর ঘটনার কথা জানলে তার প্রতি আপনার ন্যূনতম শ্রদ্ধাবোধ বাষ্প হয়ে উড়ে যাবে। এই ফজলুর রহমান তার প্রিয়তমা প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন তার প্রথম স্ত্রী এই নিদারুণ অপমান মেনে নিতে পারেননি।
তিনি আর কোনোদিন ওই স্বামীর ঘরে ফিরে যাননি। অপমানে, ক্ষোভে, দুঃখে এবং বিনা চিকিৎসায় অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুর সময় তিনি রেখে যান ক্লাস 6-এ পড়া তার একমাত্র নিষ্পাপ ছেলেকে। মায়ের মৃত্যুর পর সেই পিতৃহীন ছেলেটি বড় হয়েছে তার এক খালার ঘরে। ফজলুর রহমান নামের এই পাষাণ পিতা কোনোদিন সেই ছেলের বিন্দুমাত্র খোঁজ তো নেননি, বরং তার নিষ্ঠুরতার চূড়ান্ত রূপ তিনি দেখিয়েছেন সম্পত্তির বেলায়। সেই প্রথম পক্ষে ছেলে যাতে তার সম্পদের উত্তরাধিকারী হতে না পারে, তাই নিজের সমস্ত সম্পত্তি তিনি লিখে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রীর নামে। নিজের রক্তের সাথে, নিজের ওরসজাত সন্তানের সাথে যে মানুষ এমন চরম বেইমানি করতে পারে, তার মুখে দেশের মানুষের অধিকারের কথা কতটা মানায়? আমাদের জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ এমন একটি স্পর্শকাতর ইমোশনাল জায়গা বা অনুঘটক হিসেবে দাঁড়িয়েছে, যার সাথে সামান্য সংস্রব থাকলে তার আর অন্য কোনো মানবিক গুণাবলী থাকার প্রয়োজনই হয় না। অবস্থা এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে স্বয়ং ইবলিস শয়তানও যদি আজ এসে বলে আমি মুক্তিযোদ্ধা, তাহলে হয়তো তাকেও আমরা মুহূর্তেই ফেরেশতা বানিয়ে মাথায় তুলে নাচতে শুরু করব। এই তথাকথিত চেতনার দোহাই দিয়েই তো গত 15 বছর এই দেশে এক চরম স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন চালিয়েছে পতিত সরকার। এই চেতনার নাম ভাঙিয়েই দেশ থেকে $250 বিলিয়ন বেশি অর্থ বিদেশে পাচার করে লুটপাট করা হয়েছে। কাজেই এখনো এই চেতনার কথা শুনলেই দেশের সাধারণ মানুষ আঁতকে ওঠে। ফজলুর রহমান সাহেবরা এখন সুকৌশলে বিএনপিতে ভিড়ে নিজেদের আঁখের গোছানোর যে ঘৃণ্য চেষ্টা করছেন, তা দেশের সাধারণ জনগণ খুব ভালো করেই বুঝতে পারছে। আমরা সাধারণ জনতার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই সুবিধাবাদী, বহুরূপী এবং চেতনাবাজদের হাতে দলটিকে তুলে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এত ত্যাগের দলটিকে ধ্বংস করবেন না। এই বহুরূপীরা সুযোগ পেলে আবারও জাতির পিঠে ছুরি মারবে, ঠিক যেমনটা ফজলুর রহমান তার প্রথম স্ত্রী এবং সন্তানের সাথে করেছেন, ঠিক যেমনটা তিনি সংসদে দাঁড়িয়ে পুরো জাতির সাথে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। এসব ভণ্ড এবং সুবিধাবাদী নেতাদের পেছনের আসল কাহিনী ও রাজনীতির এমন সব চাঞ্চল্যকর তথ্যসহ বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সত্য প্রকাশে আরো অনেক বেশি সাহসী করে তুলবে। এবার আসা যাক তার সংসদীয় নাটকের পালায়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কিশোরগঞ্জ 4 আসনের এই সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এমন এক বক্তব্য দিলেন, যা শুনে পুরো জাতি রীতিমতো হতবাক। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে স্পিকারের সামনে দাঁড়িয়ে দাবি করলেন, 5 আগস্টের পর অর্থাৎ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নাকি দেশে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডই হয়নি। তিনি নিজে নাকি শিল্পকলার সামনে থাকেন, কিন্তু সেখানে একটা গানও হয়নি, একটা নাটকও হয়নি, লালন গীতি বা বাউল গান কিছুই হতে পারেনি। তার ভাষায় কালো শক্তি নাকি সবকিছু ধ্বংস করে দিয়েছে। বক্তব্যটি শুনতে বেশ আবেগঘন মনে হলেও বাস্তবে এর পুরোটাই ছিল একেবারে ডাহা মিথ্যা এবং বানোয়াট। ডিজিটাল এই যুগে কি আর মিথ্যা বলে পার পাওয়া যায়? ডিজিটাল অনুসন্ধানে মিডিয়া, দ্য ডিসেন্ট এবং চলচ্চিত্র নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর দেয়া তথ্য মতে ফজলুর রহমানের এই দাবির কোনো ভিত্তি নেই। ফারুকী স্পষ্ট জানিয়েছেন, 5ই আগস্টের পর থেকে দেশে বিপুল পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুধু তাই নয়, বিজয় দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের 64টি জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হয়েছে। ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 80,000 মানুষের উপস্থিতিতে কনসার্ট হয়েছে। পুরো বিজয় মাস জুড়ে চলেছে জাঁকজমকপূর্ণ যাত্রা উৎসব। উৎসবের শেষ দিনে জেনারেল ওসমানীর উপর নির্মিত একটি সম্পূর্ণ নতুন যাত্রাপালাও মঞ্চস্থ হয়েছে। শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বাউলদের নিয়ে সাধু সঙ্গ, লালন সঙ্গীত, নাটক সবকিছুই চলেছে তার নিজস্ব গতিতে। এত বড় বড় আয়োজন কি ফজলুর রহমান সাহেবের চোখে পড়েনি, নাকি জেনে শুনেই তিনি সংসদে দাঁড়িয়ে এই জঘন্য মিথ্যাচার করেছেন? ফজলুর রহমান সাহেবের মিথ্যাচার এখানেই থেমে থাকেনি। তিনি সংসদে দাঁড়িয়ে প্রখ্যাত অভিনেতা ও নাট্যজন মামুনুর রশিদের প্রসঙ্গ টেনে আরও একটি হাস্যকর দাবি করে বসেন। তিনি বলেন, মামুনুর রশিদকে নাকি নাটক করতে দেয়া হয়নি এবং তাকে দেশ থেকে বের করে দেয়া হয়েছে। একজন সংসদ সদস্য কতটা দায়িত্বহীন হলে এমন ভিত্তিহীন কথা বলতে পারেন? দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা যায়, মামুনুর রশিদকে দেশ থেকে বের করে দেওয়ার গল্পটি পুরোপুরি ফজলুর রহমানের উর্বর মস্তিষ্কের এক আজগুবি কল্পনা। আসল সত্যটি হলো, গত বছর 30 এপ্রিল মামুনুর রশিদ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তিনি ফুসফুসের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একটি হাসপাতালে টানা 6 দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অর্থাৎ তিনি গিয়েছিলেন নিজের জীবন বাঁচাতে। সম্প্রতি তিনি সুস্থ হয়ে দেশেও ফিরেছেন। অথচ ফজলুর রহমান সাহেব একজন প্রবীণ ও অসুস্থ মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণকে ব্যবহার করে এমন নির্লজ্জ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করলেন। দর্শক, আজকের এই বিস্তারিত বিশ্লেষণটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফজলুর রহমানের মতো বহুরূপী রাজনীতিবিদদের আসল চেহারা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ফজলুর রহমান কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইটনা ভিটামাইন এই আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। এই ব্যক্তি গতকাল মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বিদ্বেষ ছড়িয়েছেন, ঘৃণা ছড়িয়েছেন। তিনি
অসংখ্য মিথ্যা কথা বলেছেন, অসত্য তথ্য পরিবেশন করেছেন। বাংলাদেশের মহান পবিত্র সংসদের ভিতরে দাঁড়িয়ে একজন রাজনীতিবিদ নিজের কৃতিত্ব ফলানোর জন্য, নিজের আমিত্ব জাহির করার জন্য তিনি যে পরিমাণ মিথ্যা তথ্য এবং অপতথ্য ছড়িয়েছেন, মিথ্যা কথা তিনি ছড়িয়েছেন, নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য অপরের প্রতি যেভাবে আক্রমণ করেছেন, বাংলাদেশের ইতিহাসে এটি বিরল। এই লোক সম্পর্কে আজকে আমি 2-4টি কথা বলবো। 71 চ্যানেলে সে একটা সাক্ষাৎকার দিয়েছে, প্রায় 12.5 মিনিটের একটা সাক্ষাৎকার। সেইখানে সে 6টা মিথ্যা কথা বলেছে। ওই কথাগুলোই আবার সংসদে এসে বলেছে। সে যে মিথ্যা কথা বলেছে, আমি তার প্রমাণ দেবার আগে চলুন তার সম্পর্কে, তার এলাকার যিনি কমান্ডার আইয়ুব ইবনে হায়দার, কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসের একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি প্রকৃতপক্ষেই মুক্তিযোদ্ধা এবং যিনি কোম্পানি থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি কোম্পানি কমান্ডার হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন। তার বাড়িও ওই ইটনা, মিঠামাইন এবং অষ্টগ্রাম এই এলাকায় তিনি যুদ্ধ করেছিলেন। তিনি কি বলেছেন আগে তার কথাটা আসুন আমরা একটু শুনে দেখি। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হলো সে ধানের শীষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইলে সে এই এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে ফেলতো, সেটা দেখা কয়া এই যে। কিন্তু সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাথে গেছে, রক্ত দিচ্ছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া আমি মনে করি সেটা উচিত না। আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে না এতক্ষণে যে ফজলুর রহমান কোথায় কোথায় মিথ্যা কথা বলেছে এবং তিনি যে একজন মূলত বেশি কথা বলা লোক এবং অনেকটা অসংলগ্ন কথাবার্তা বলেন। বয়স অনেক হয়ে গেলে এটা হয় অবশ্য, এটা তার দোষ না, এটা তার বয়সের দোষ। তো এই ফজলুর রহমানের ঠিক এই অবস্থা হয়েছে। সে দাবি করে যে তার বয়স নাকি 78 বছর, 77 বছর ইত্যাদি। মানে সে তার ভিতরে একটা বয়সের অহমিকা তার ভিতরে কাজ করছে। কিন্তু সংসদে যখন এই ভাষণগুলো তিনি দিলেন, তখন আমরা শাহজাহান চৌধুরীর কাছে যে বক্তব্য শুনেছি, জামাত আমির এখানে তার বক্তব্যের কাউন্টার দিতে পারেন নাই। জামাত আমির তার স্বভাব সুলভ মিনমিন স্বভাবের মানুষ, তিনি সেই স্বভাবে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে তিনি তার বক্তব্যে তিনি কষ্ট পেয়েছেন, তিনি হার্ট হয়েছেন। আরে ভাই, আপনাকে তো হার্ট করার জন্যই সে বক্তব্য দিয়েছে। সে কি আপনাকে ভালোবাসার জন্য বক্তব্য দিয়েছে? সে তো আপনাকে চুমা দেবার জন্য বক্তব্য দেয় নাই। আপনি আঘাত পাবেন, আপনি মনে কষ্ট পাবেন, আপনি ভেঙে পড়বেন, আপনি মুষড়ে পড়বেন। এই জন্যই তো এই কথা, এই কাজগুলো করার জন্যই তো সে বক্তব্য দিয়েছে। আপনি কার কাছে কোন রাজনীতি করতে যাচ্ছেন? এই ফজলুর রহমানের মতো লোকের কাছে আপনি যদি মানে এক থাপ্পড় খেয়ে আর এক গাল পেতে দেওয়ার রাজনীতি করেন, এখানে আপনি পারবেন না। কারণ বাটপার, বিশ্ব বাটপার, এগুলো এরা আন্তর্জাতিক মানের বাটপার। সে মুক্তিযুদ্ধে তার নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করার জন্য এইভাবে গোলাবাজি করছে, চাপাবাজি করছে। সে তো মূলত একজন পোল্টিবাজ। আপনি এই কথাগুলো কেন বলতে পারলেন না? জামাত আমির যদি সাথে সাথে হুঙ্কার দিতেন যে ফজলুর রহমান আপনি মুক্তিযোদ্ধা নন, আপনি মুজিব বাহিনীর সদস্য ছিলেন। মুজিব বাহিনীর সদস্য আর মুক্তিযোদ্ধা এক নয়। যেরকম রক্ষী বাহিনী আর সেনাবাহিনী এক নয়, ওরকম মুজিব বাহিনী আর মুক্তিযোদ্ধা এক নয়। মুজিব বাহিনী সরাসরি ভারতের দালাল। ভারত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য, ছিনতাই করার জন্য। মুজিব বাহিনীর সদস্য যারা ছিল তারা প্রত্যেকেই চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। এবং এই যে আইয়ুব ইবনে হায়দার, এই কথা কিন্তু তিনি বলেছেন যে তার ভাইকে পিটিয়ে মানুষ মেরে ফেলেছিল এই চুরি ডাকাতি করার কারণে, এই ফজলুর রহমানের ভাইকে। কেন জামাত এই কথাগুলো সংসদে তুলে ধরতে পারলো না? এই ফজলুর রহমানের মুখোশ কেন সংসদের ভিতরেই জামাত ইসলাম টেনে খুলে দিতে পারলো না? এটা তো উচিত ছিল। তার আমিত্ব, তার এই বাটপারি, এই পল্টিবাজি, এগুলো তার চিরতরে ওইখানেই খতম হওয়ার কথা ছিল। কিন্তু জামাত এটা পারে নাই। এই ফজলুর রহমান তো পল্টিবাজ, একে আপনারা পল্টিবাজ হিসেবে চিহ্নিত করবেন। এই পল্টিবাজ জীবনে গামছা, সূর্য, লাঙল, নৌকা কোনো কিছু বাদ নাই। আপনারা কি আমাদেরকে, যারা এইভাবে পল্টিবাজ, আদর্শচ্যুত মানুষ, যারা স্বার্থের কারণে যারা প্রত্যেক জায়গায় বিক্রি হয়ে যান বানডাকা ছাগির মতো, তাদেরকে আমরা আদর্শবান নেতা হিসেবে মানবো? তাদের কথা আমাদের বিশ্বাস করতে হবে? আমাদের বিশ্বাসের কি এত অভাব পড়ে গেছে, আকাল পড়ে গেছে যে এই জাতীয় লোকদেরকে আমরা নেতা মানবো, যে শুধু সালুন থেকে বেড়ায়,
আজ এরটা ভালো লাগলো না, কাল ওরটা। ফজলুর রহমান তো সেইটা, সে এমন কোন দল নাই যেখানে সে যায় নাই, এমন কোন ঘাট নাই যেখানে সে জল খায় নাই, এমন কোন নদী নাই যেখানে সে সাঁতরায় নাই। প্রত্যেক নদীতে, প্রত্যেক ডুবাতে সে সাঁতার কেটেছে। সেই ফজলুর রহমানকে আমাদের এখন নেতা মানতে হবে। যাই হোক, এখন আসুন আমরা এই কথাটা একটু বোঝার চেষ্টা করি যে কেন সে এইভাবে গোলাবাজি করছে। সে তো পোল্টিবাজ, এই পোল্টিবাজ হয়েও সে কেন গোলাবাজি করছে এবং মুক্তিযুদ্ধের মহান সাজার জন্য সে কেন চেষ্টা করছে, এটা একটু বোঝা দরকার। আসুন আমরা এক এক করে বুঝি। তারপরে কোন 6টা বিষয়ে সে মিথ্যা কথা বলছে ওইটা আমি একটু দেখিয়ে দেবো লাস্টে, একেবারে লাস্টে জাস্ট দেখিয়ে দেবো। প্রথমত, এই পোল্টিবাজ গুলো, যারা পোল্টিবাজ দেখবেন, এরা যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় পোল্ট্রি নিয়ে চলে যায়, চলে যাওয়ার পরে তার ঘাড়ে একটা দায়িত্ব এসে পড়ে, তার নিজেকে মেলে ধরার, অর্থাৎ সে ওইখানে কতটা ডেডিকেটেড এটা তাকে প্রমাণ দিতে হয়। কারণ সে তো আগে এক ঘাট পার হয়ে মেরে এসেছে, এক ঘাটের জল তো সে খেয়ে এসেছে, এক ডুবায় সে সাঁতরিয়ে এসেছে, তাহলে আরেক ডুবায় এসে যখন পড়লো তখন এই ডুবার লোক তো তাকে বিশ্বাস করবে না, কারণ সে তো চরিত্রহীন, তাকে বিশ্বাস করার তো কোনো কারণ থাকতে পারে না। তখন তাকে যে কাজটা করতে হয় এটা হচ্ছে সে আগে যেখানে ছিল সেইটাকে এমন ভাবে তার কাজা কাফফারা আদায় করতে হয় ওইটার বিরোধিতা করে, যে এই কাজা কাফফারা আদায় করতে গিয়ে সেটা সত্য হোক আর মিথ্যা হোক, এটা জুলুম হোক আর বেজুলুম হোক, তাকে সেই ভূমিকাটাই পালন করতে হয়। ফজলুর রহমানের অবস্থা হয়েছে সেরকম। সে মূলত আওয়ামী লীগ, এখনো সে আওয়ামী লীগ করে, বিএনপি এটা বুঝতে পারে নাই। আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে ফজলুর রহমানের চরিত্র সম্পর্কে বারবার সতর্ক করেছি বিএনপিকে। জানি না কোন এক অদৃশ্য কারণে বিএনপি তারপরেও এই ফজলুর রহমানের মতো ভুয়া মুক্তিযোদ্ধাকে, ওই আইয়ুব বিন হায়দারের দৃষ্টিতে সে কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা, তো এই ভুয়া মুক্তিযোদ্ধাকে কেন বিএনপি নমিনেশন দিল আমরা বুঝতে পারলাম না। তো এইটা সে যে পোল্টিবাজ, এই পোল্টিবাজগিরি ঢাকার জন্য সে এই স্ট্যান্ডটা বেছে নিয়েছে। আওয়ামী লীগ করে এসেছে, কাদের সিদ্দিকীর দল, যেহেতু মুজিব বাহিনী ছিল, তো মুজিব বাহিনী তো সরাসরি ভারতের ইন্ধনে কাজ করেছে এখানে, কাদের সিদ্দিকী ওই মুজিব বাহিনীর সদস্য ছিল। ঢাকার রাজপথে প্রকাশ্যে কাদের সিদ্দিকী বেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ হত্যা করেছে, সেই দলের লোক হচ্ছে এই ফজলুর রহমান। তো কাদের ওর দল করেছে, সূর্য মার্কা করেছে, আরো অনেক দল করেছে। এই দলগুলো করার পরে তারপরে সে সর্বশেষ বিএনপিতে এসেছে। জাস্ট এতদিন কিন্তু সে আর কোনোদিন এমপি হতে পারে নাই। এখন এই বিএনপিতে এসে এইবার বলা হয়ে থাকে যে পাইয়ে দিয়েছে আসন, সে কিন্তু এখানে এমপি হলো তার জীবনের শেষ বিকেলে এসে পোল্টিবাজি করে এখানে সে সফল হয়েছে। তাহলে এর চরিত্রটা দেখেন, সে এখন বিএনপি, সে যে বিএনপি এইটা প্রমাণ করার জন্য ওই স্ট্যান্ডটা সে ধরে রেখেছে। তাকে আগের যে ঘাটগুলো মারিয়ে এসেছে এই জায়গার প্রচন্ড রকমের দুর্নাম তাকে করতে হচ্ছে, একেবারে ও জান প্রাণ দিয়ে তার এই কাফফারা আদায় করতে হচ্ছে। যেমনটি আন্দালিব রহমান পার্থ, এই পোল্টিবাজ গুলো দেখবেন যারা বেশি কথা বলছে আপনারা দেখবেন সেই পোল্টিবাজ আন্দালিব রহমান পার্থ। এই পার্থটাকে, এই পার্থ হচ্ছে নিজের মার্কা গরুর গাড়ি, ওর শ্বশুরের মার্কা ছিল নৌকা, ওর বাপের মার্কা ছিল লাঙ্গল, ও এখন হয়েছে ধানের শীষ। চিন্তা করছেন, মানে নিজের মার্কা গরুর গাড়ি বাদ দিছে, তারপরে বাপের মার্কা লাঙ্গল বাদ দিছে, শ্বশুরের মার্কা নৌকা বাদ দিছে, এখন ধানের শীষে এসে এমন ভাবে কথা বলছে, বুঝতে পারবেন যে ওই আন্দালিব রহমান পার্থ তার নিজের একটা দল আছে, সে একটা দলের প্রধান। এটি বোঝার উপায় আছে? এটি বোঝার উপায় নাই। কারণ কি? কারণ সে বিএনপিতে এমন ভাবে লীন হয়ে গেছে, তার অতীত যে আওয়ামী লীগ করতো, লাঙ্গল করতো, সবই কিন্তু ফ্যাসিস্ট, ফ্যাসিবাদের দোসর, এবং সে শেখ পরিবারের একেবারে খুব ঘনিষ্ঠ মানুষ। শেখ হাসিনার আপন ফুফাতো ভাইয়ের জামাই, সে আপন ফুফাতো ভাইয়ের জামাই। তাহলে বুঝতেই পারছেন, তাকে এখন প্রমাণ দিতে হচ্ছে যে না, ওইগুলোতে আমি নাই। তাহলে বুঝতে পারছেন যে কেউ যদি কারোর বাপকে অস্বীকার করতে চায় যে অমুক আমার বাপ না, তখন কিন্তু এই অস্বীকারের জন্য তাকে, তার ওই বাবাকে এত বেশি গালাগালি করতে হয়, এত বেশি বিরোধিতা করতে হয়, যে তখন মানুষ যাতে বিশ্বাস করে যে না, তার বাপ হলে পরে তো সে এত বিরোধিতা করতো না, এত গালিগালাজ করতো না। এই যে রাশেদ খান, একটা গণ অধিকারের বেশি কথা বলছে না, এও পোল্টিবাজ। কি করছে? সে গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিল, সেইখান থেকে সে বিএনপি থেকে সেইটা ছেড়ে দিয়ে সে বিএনপি থেকে নমিনেশন নিল, বিএনপির হয়ে, বিএনপিতে যোগ দিয়ে। কারণ কি? এখন সে বেশি কথা বলছে, তার কারণ সে তার অতীতে সে শেখ হাসিনাকে মা ডেকেছে, শেখ হাসিনাকে এই রাশেদ খান মা ডেকেছে। এইরকম যারা পোল্টিবাজ, যাদের চরিত্র বলতে কিছু নাই, শুধুমাত্র স্বার্থের কারণে রাজনীতি করে, এক জায়গায় নমিনেশন পেল না আরেক জায়গায় চলে আসে মুহূর্তের ভিতরে, এইগুলোই তাদের ওই অতীত জঘন্য ইতিহাস ঢাকার জন্য তারা এইরকম গোলাবাজি করে, এইভাবে তারা ধাপ্পাবাজি করে। ফজলুর রহমানের 6টা মিথ্যা আসেন এবার আমরা একটু ধরিয়ে দেই। ফজলুর রহমান তার বক্তব্যের ভিতরে প্রথমেই দাবি করেছিল যে আমি 9 তারিখে কিশোরগঞ্জে পতাকা উড়াইছি, এটা সে মিথ্যা কথা বলছে। আসলে কিশোরগঞ্জে প্রথম পতাকা উড়েছিল 6 তারিখে।
এরপরে সে আরেকটা দাবি করেছে যে সে ইটনায় নিজে ট্রেনিং করেছে। আইয়ুব বিন হায়দার বলছে ইটনায় অষ্টগ্রামে মিঠামাইনে কোনোদিন প্রশিক্ষণ তো হয় নাই, বরং সে রাইফেলই হাতে করে নাই কোনোদিন। সে যে কোন রাইফেলের কি নাম এইটাই সে বলতে পারবে না, এটা সে মিথ্যা কথা বলেছে। এরপর বলছে জাফলং এর ডাউকিতে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সে অংশগ্রহণ করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস, ওই অঞ্চলের যে ইতিহাস, তাতে ডাউকিতে কখনো যুদ্ধ হয় নাই, কখনোই যুদ্ধ হয় নাই। তাহলে এটাও তার ধাপ্পাবাজি, তার গোলাবাজি, এটাও সে মিথ্যা কথা বলেছে। এরপরে বলছে করিমগঞ্জ থানা সে উড়িয়ে দিয়েছিল, লুটপাট করেছিল, এই জাতীয় কথা বলেছে, আর সেখানে যুদ্ধ করেছে, এটাও তার মিথ্যা কথা। এখানে এই ধরনের ঘটনা ঘটে নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসে এই ধরনের ঘটনার উল্লেখ নাই। তারাইল থানার কথাও ঠিক একইভাবে বলেছে, সেখানেও এই ঘটনাটা পাওয়া যায় নাই, এটাও তার মিথ্যা কথা। আর সর্বশেষ কালনি যুদ্ধের কথা বলছে, সেখানে একটা পানির ভিতর দিয়ে তারা যাচ্ছিল, মাত্র যারা দুইজন ছিল, নদীর এপার থেকে ওপার থেকে গুলি করা হচ্ছিল, আর 169 জন পাকিস্তানি সৈন্য ছিল। এই দুইজন মিলে 169 জন পাকিস্তানি হানাদার বাহিনীকে সে খতম করেছে। এটা কি কোনোদিন বিশ্বাসযোগ্য কথা? কোনোদিন এই কথা কেউ মেনে নিতে পারবে? মানা যায়? এইভাবে সে একের পর এক মিথ্যা কথা বলে আসছে। এবং সে এখানে দাবি করছে যে আমি এত বড় পারেখা ছিলাম যে আমার নাম শুনলেই মানুষ থরথর করে কাঁপতো। পাকিস্তানি বাহিনীরা, রাজাকাররা আমার নাম শুনলে আর ওই এলাকায় ঢুকতো না। আমি শুধু বলতাম ফায়ার, সাথে সাথে তারা সেখান থেকে এই ফায়ার বলার সাথে সাথে তারা পালিয়ে যেত। সুতরাং আমার কখনো যুদ্ধই করতে হয় নাই। এই ধাপ্পাবাজ এই মহান জাতীয় সংসদে ঢুকে তার ধাপ্পাবাজির মাধ্যমে, তার গোলাবাজির মাধ্যমে, তার পোল্টিবাজিকে সে জায়েজ করতে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের জনগণকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই জাতীয় ধাপ্পাবাজদেরকে, পোল্টিবাজদেরকে, চরিত্রহীন লোকদেরকে আমরা আর যাই হোক নেতা বলে মানতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয়ে গেল, অনেকগুলো বিল পাশ হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেক হাস্যরস হয়েছে। এই সংসদ অধিবেশন শেষ হওয়ার পর পুরো বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে একটা আলোচনা চলছে, কেউ কেউ করছেন যে সংসদে বিরোধী দলীয় নেতৃবৃন্দ সংসদে এমন কোনো ভূমিকা রাখতে পারেনি যেটা নিয়ে আলোচনা করা যায়, বা তারা সেখানে অত্যন্ত নিষ্প্রভ ছিল। সরকারি দল সংসদকে কাঁপিয়ে রেখেছে, সরকারি দল সমস্ত বেঞ্চগুলো দখল করে রেখেছে, সরকারি দল অনেক কথা বলেছেন, তার অপোজিটে বিরোধী দল তেমন কোনো ভূমিকা রাখতেই পারেনি। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা সংসদে কি দেখেছি বন্ধুরা? আমরা দেখেছি তর্ক, আমরা দেখেছি বিতর্ক, আমরা দেখেছি একে অপরের প্রশংসা করা। যেমনটি ধরুন সরকারি দলীয় কেউ যখন কোনো কথা বলবার জন্য মাননীয় স্পিকারের কাছে আবেদন করেন, অনুমতি পাওয়ার পর উনি 3 থেকে 4 মিনিট ওনার দলীয় নেতা নেত্রীদের প্রশংসা করেন। জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা ম্যাডাম, তারপর তারেক রহমান, এখানেই 1-2 মিনিট 3 মিনিট চলে যায়। এটা আমরা লক্ষ্য করেছি, এটা কিন্তু সবাই করেছে। হ্যাঁ, এটা করবেই, কারণ তার দলীয় প্রধানকে খুশি রাখতে না পারলে সমস্যা আছে। এরপর কি আলোচনা? এরপর জামাত যদি কোনো কিছু বলতে গেছে তখনই কথা উঠেছে জামাত যুদ্ধাপরাধী, জামাত রাজাকার। জামাতকে ওই একটা কথা বলেই দমিয়ে দেওয়া হয়েছে। বিল পাশ হয়েছে অনেকগুলো, যেগুলো জুলাই সনদে ছিল, যেগুলো সমস্ত দলগুলোর মত ছিল সেগুলোই পাশ হয়েছে। যেগুলো নিয়ে বিতর্ক আছে, যেগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো একটাও পাস হয়নি। আর কি আলোচনা হয়েছে সংসদে? এই যে এত বড় একটা মানে রোগ গেল বাংলাদেশে, বাচ্চাদের হাম জনিত কারণে অনেক শিশু মারা গেলেন, এটা নিয়ে কতক্ষণ বিতর্ক হয়েছে। বা চট্টগ্রামে যে পানি উঠেছে, এটা নিয়ে কতক্ষণ বিতর্ক হয়েছে। চট্টগ্রামে যে এভাবে মানে পানি উঠে চট্টগ্রাম শহর ডুবে গেছে, সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। বা দেশের বর্তমান যে আপনার অবস্থা, মানে বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজ, পুলিশের ভূমিকা, এগুলো নিয়ে কতগুলো আলোচনা হয়েছে। এই যে দেশে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে, এইগুলো নিয়ে কতক্ষণ আলোচনা হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কতক্ষণ আলোচনা হয়েছে? হয়নি। বিশেষ করে সরকারি দল যেভাবে বিরোধী দলকে দাবিয়ে রেখেছে, সেটা লক্ষণীয় ছিল। এছাড়া আরেকটা জিনিস খেয়াল করবেন, সরকারি দল যখন কথা বলতো তখন মাননীয় স্পিকার তাদেরকে যে সময় দিত, তার অর্ধেক সময় বিরোধী দলকে দিত না। বিরোধী দলের অনেক কিছু বলবার অবকাশ ছিল, তারা তেমন করে ধরতে পারেনি। যখন সরকারি দল কিছু বলে যায়, তার অপোজিশনে গিয়ে সে যে কিছু একটা বলবে, তার জন্য নোটিশ দিবে বা সেটা নিয়ে আলোচনা করবে, তেমনটিও খুব একটা বিরোধী দল করতে পারেনি। এখানে তাদের একটা ভূমিকা ছিল অত্যন্ত নিষ্প্রভ, তারা তেমন করে পারেনি। এই জন্য যে বিরোধী দলের 2-4 জন ব্যতীত তারা সবাই নূতন,
হ্যাঁ, নতুন কিন্তু সরকারি দলেও ছিল, কিন্তু তাদের এখানে বেশ কিছু প্রবীণ বিজ্ঞ সাংসদ ছিল যারা তাদেরকে গাইড করেছে। আমার মনে হয় বিরোধী দলের যারা নতুন এসছেন তাদেরকে যারা পুরনো বিরোধী দলীয় সংসদের মানে গিয়েছেন তারা কিন্তু তেমনটি গাইড করতে পারে। সংসদে যদি একতরফা সরকারি দল কথা বলে যায় আর বিরোধী দল যদি শুধু শুনেই যায়, তাহলে যে পরবর্তী অধিবেশন যেটা বসবে সেখান থেকেও আমরা এমন কিছু আশা করতে পারবো না। আর আমাদের আকাঙ্ক্ষা কি? জনগণের আকাঙ্ক্ষা জনগণকে নিয়ে কথা হবে। হ্যাঁ, কিছু বিচ্ছিন্নভাবে যার যার এলাকার রাস্তাঘাট নিয়ে কথা হয়েছে, ব্রিজ কালভার্ট নিয়ে কথা হয়েছে, কিন্তু সার্বিকভাবে রাষ্ট্রীয় উন্নতির জন্য, রাষ্ট্রীয় অবকাঠামোর উন্নতির জন্য কোনো আলোচনাই না সরকারি দল করেছে না বিরোধী দল সেটা পয়েন্ট আউট করে সেটা সংসদে তুলতে পেরেছে। সরকারি দল অনেক সময় অনেক উদ্ভট কথা বলে ফেলেছেন যেগুলো মানুষ জানে, বাংলাদেশের সমস্ত মানুষই জানে। যেমনটি ধরুন সালাউদ্দিন সাহেব গত পরশুদিন শেষ করবার দিন একটা সুন্দর কথা বলে শেষ করেছেন যে বাংলাদেশের কিছু ব্যাংকে বিরোধী দলরা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলে দখলও করে ফেলেছে। এটা নিয়ে পরবর্তীতে আর কোনো আলোচনা হওয়ার সুযোগ নেই, কারণ সংসদ অধিবেশন মুলতবি হয়ে গেছে। এখন প্রশ্ন আসছে, সালাউদ্দিন সাহেব যে ব্যাংকটির কথা বলছেন সেটি অবশ্যই বাংলাদেশ ইসলামী ব্যাংকের কথা বলছেন, এটা আমরা সবাই বুঝতে পেরেছি, এবং উনি টার্গেট করেছেন জামাত ইসলামকে। এখন বাংলাদেশ ইসলামী ব্যাংক এর সম্পর্কে বাংলাদেশের সমস্ত মানুষজনই জানে এটা একটা শরিয়া ভিত্তিক ব্যাংক, এবং এটার প্রতিষ্ঠাতা বিশ্বের বেশ কয়েকটা মুসলিম দেশের কিছু ইনভেস্টর এবং বাংলাদেশের কিছু ইনভেস্টর। এবং এই ব্যাংক কাদের দ্বারা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের আমি একটু জানাতে চাই। ইসলামী ব্যাংক এর প্রতিষ্ঠায় বাংলাদেশি উদ্যোক্তাদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। শুরুতে শেয়ার হোল্ডারদের মধ্যে ছিল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, বিভিন্ন কুয়েতি, সৌদি ও অন্যান্য আরব বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এবং আমরা সবাই জানি বাংলাদেশে যারা বিনিয়োগকারী ছিল তারা সব জামাত ইসলামের। এই ব্যাংকের মালিকানা নিয়ে একটা বিতর্ক হয়েছিল, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে 2017 সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদে বড় একটা পরিবর্তন আসে। আগে ব্যাংকটির উপর জামাত ইসলাম বাংলাদেশ ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রভাব আছে বলে আলোচনা ছিল। পরে এসএলএম গ্রুপ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যাংকের নিয়ন্ত্রণে আনে বলে ব্যাপকভাবে রিপোর্ট হয়। এর ফলে ব্যাংকটির পরিচালনা, ঋণ বিতরণ ও গভর্নেন্স নিয়ে জনমনে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এখন কথা হচ্ছে, সালাউদ্দিন সাহেব যে বললেন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলে ইসলামী ব্যাংক দখল করেছে জামাত ইসলাম, যদি উনি নাম বলেননি, ইতিহাস কি বলে? আসলে কি জামাত ইসলাম ইসলামী ব্যাংককে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার করে দখল করেছে? না, ইতিহাস বলে জামাত ইসলামের প্রচেষ্টায় বিভিন্ন আরব দেশের কিছু প্রতিষ্ঠান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংককে দিয়ে প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে জামাত ইসলামের লোকজন। তারপর সেটা আওয়ামী লীগের সময় আপনারা জানেন এসএলএমের হাতে চলে যায়, এখন সেটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আছে, এবং পরবর্তীতে শোনা যাচ্ছে আবার নাকি এসএলএমই সেই ব্যাংক নিয়ে নেবে। তো এখানে জামাতে ইসলাম কি করে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার করে ইসলামী ব্যাংক দখল করলো, ব্যাপারটা কিন্তু জনগণের প্রশ্ন থেকেই যায়। এবং এই ধরনের আলোচনা করে আমাদের সংসদে প্রতি মিনিটে বলা হয় 2 লক্ষ টাকা করে খরচ করা হয়। এগুলোর জন্য কি সংসদটা বসে? আমরা কি সংসদে মানুষের সমস্যা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রীয় অবকাঠামো কী করে তৈরি করা যায়, রাষ্ট্রকে কী করে উন্নতি করা যায়, সেগুলো নিয়ে আলোচনা কিন্তু আমরা এবার দেখিনি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আপনারা কি বলতে চান। ফজলুর রহমান সে যে মুক্তিযোদ্ধার ঢাল ঢোক পিটিয়েছে এতদিন, আপনাদের কি মনে হচ্ছে সে মুক্তিযোদ্ধা? যিনি জীবনে একবারও রাইফেল ধরেননি, তিনি নাকি কোম্পানির কমান্ডার। প্রথম স্ত্রীকে তিলে তিলে শেষ করে নিজের অরসজাত ছেলেকে যে রাস্তায় ফেলে দেয়, সে আবার কিসের জনদরদি নেতা? সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যাচার, এই ফজলুর রহমানের আসল মুখোশ আজকে আপনারা জাতীয় সংসদে দাঁড়িয়ে কেমন নির্জলা মিথ্যাচার করে সে। কিশোরগঞ্জ 4 আসনের এমপি ফজলুর রহমান ওরফে ফজা পাগলা 5 আগস্টের পর দেশে নাকি কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডই হয়নি। অভিনেতা মামুনুর রশিদকে নাকি দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এমন ডাহা মিথ্যা কথাও সে বলে জাতিসংঘে প্রতারণা করেছেন। ডিজিটাল এই যুগে মিথ্যা বলে পার পাওয়া যায় না, যতই যাই করুক সব কিছু একে একে প্রকাশ পেয়ে যায়। মুহূর্তে ফাঁস হয়ে গেল তার সব ভণ্ডামি। শুধু তাই নয়, তিনি নিজেকে কোম্পানির কমান্ডার দাবি করা ফজলুর রহমানের মুখে ছাই ঢেলে দিয়েছেন কিশোরগঞ্জের প্রকৃত মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার। বেরিয়ে এসেছে তার মুজিব বাহিনী
বিএলএফ এর অন্ধকার ইতিহাস আপনারা সেটা দেখতে পারলেন। রাজনৈতিক এই বহুরূপী শুধু দলের সাথেই বেইমানি করেননি, চরম নিষ্ঠুরতা দেখিয়েছেন নিজের পরিবারের সাথেও। প্রথম স্ত্রীর মৃত্যুর পর নিজের একমাত্র ছেলেকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে সব লিখে দিয়েছেন দ্বিতীয় স্ত্রীর নামে। সুবিধাবাদী এই ফজলুর রহমানরা এখন আবার বিএনপিতে ভিড়তে চাইছে। তারেক রহমানের কাছে আমাদের বিনতি অনুরোধ, এই সুবিধাবাদীদের হাত থেকে দলকে রক্ষা করুন। ভালো থাকবেন। আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, মতামত, ওপিনিয়ন। আল্লাহ হাফেজ।